তোকে বলেছিলাম ডিলটা আমাকে দিতে, জানিস না এই রাজ বিজনেস করে না, মাস্তানি করে। কথাটা বলেই সামনে দাঁড়িয়ে থাকা শাহিদ নামের লোকের বুকে গুলি করে দেয়। শাহিদ ছিটকে পড়ে নদীর পানির উপরে। রাজের লোকেরা লাশটাকে আরো দূরে ভাসিয়ে দেয়। রাজের লোক আশিক এসে বলে, স্যার কি করবো এখন? আমি আমার কাজে যাচ্ছি, তোরা এদিকে দেখ। এরপর রাজ চলে আসে নবীর সাহেবের বাড়িতে। তোর সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার ঘরে আসার? ইরার কথা শুনে রাজ থেমে যায়। ইরা একটু এগিয়ে আসে রাজের দিকে। তাড়াহুড়োতে ইরার ঘরে ঢোকার সময় রাজ নক করে। ইরা সেই সময় কাপড় চেঞ্জ করে সবে সাজতে বসবে, তখনই দরজা খোলার শব্দ শুনতে পায়। তাকিয়ে দেখে ওর গাড়ির ড্রাইভার রাজ ভেতরে প্রবেশ করে। এটা দেখেই ইরার রাগ উঠে গেছে। রাজ তখন মিনমিন গলায় বলে, আপনাকে ডাকতে আসছি ম্যাম। কথাটা শোনার সাথে সাথেই ইরা ঠাস করে চর বসিয়ে দেয় রাজের গালে। রাজ চর খেয়ে গালে হাত দিয়ে দাঁড়ালো। ইরা রেগে বলে, বিয়াদব, মুখে মুখে আবার তর্ক করিস? সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন থেকে বেরিয়ে যা, গাড়ির সামনে যা, আমি আসছি। আচ্ছা ম্যাডাম। আর একটা কথা মনে রাখবি, আমার ঘরে আর কখনো আসবি না আমাকে না জানিয়ে। কখন কি চুরি করে নিয়ে যাবি কে জানে, যত সব ছোট লোক কোথাকার। রাজ কথাটা শুনে মুচকি আসে, কারণ রাজ জানে ইরার ঘরে যা আছে তার নিজের ঘরে এর থেকেও অনেক বেশি দামি জিনিস পড়ে আছে। রাজ বাঁকা হাসতে থাকে। তখনই ইরা বলে, কিরে, বের হচ্ছিস না কেন? তাড়াতাড়ি এই ঘর থেকে বের হ, তোর মুখ দেখলেও রাগ লাগে। বাবা, শুধু শুধু আহামক একটা ড্রাইভার ধরিয়ে দিয়েছে। যাচ্ছি ম্যাডাম। এই বলে রাজ ইরার রুম থেকে বের হয়ে গাড়ির দিকে চলে যায়। গাড়ির সাথে হেলান দিয়ে ইরাদের বাড়ির দিকে তাকিয়ে রাজ একটা হালকা তাচ্ছিলের হাসি দিল। একটু পর ইরা আসে গাড়ির কাছে। রাজকে অন্যমনস্ক দেখেই বলে, ওই ছোট লোকের বাচ্চা, তাড়াতাড়ি চল, কলেজের দেরি হয়ে যাচ্ছে। দরজা খোল বেয়াদব। রাজ চমকে তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দেয়। 30 মিনিট গাড়ি চালানোর পর রাজেরা ইরার কলেজে এসে পৌঁছায়। এরা গাড়ি থেকে নেমে কলেজের ভেতর চলে যায়। রাজ মনে মনে বলে, যাক বাবা, বাঁচা গেল। নিজের মহারানী মনে করে। রাজ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে ইরাদের বাড়ির গাড়ির ড্রাইভার। ইরার বাবা বিরাট বড় বিজনেস করে। নবীর আহমেদের একমাত্র মেয়ে ইরা আহমেদ, তার গাড়ির ড্রাইভার সে। রাজ গাড়িতে উঠবে তখন সে যেন পেছন থেকে রাজকে ডাকে, এই যে রাজ স্যার, আপনি এখানে কি করছেন? ভার্সিটিতে আপনি হঠাৎ? রাজ পেছন দিকে ঘুরে তাকায়। মিস্টার জামিনকে দেখে সে কিছুটা চমকে ওঠে। যদিও ইরার সাথে নেই, তাই তাড়াতাড়ি রাজ বলে, ও আপনি? এই তো এখানে আসলাম একটু দরকারে। আপনি এখানে কি করেন? আমি আমার মেয়েকে ভর্তি করাতে এলাম, কিন্তু আপনার গায়ে এমন পোশাক কেন স্যার? এমনি একটা কাজের জন্য এসেছি তো। আচ্ছা ভর্তি করান। জি স্যার। ও আমাদের অফিসের কি খবর? শুনলাম এইবার নাকি অনেক লস হয়েছে, কিন্তু কেন? বাবা কি করছে? জানি না স্যার, তো ভেতরের খবর। আচ্ছা কালকে একটা মিটিং ডাকবেন সকাল 10টায়, বাবাকে জানাবেন, আমি আসবো। ওকে স্যার। আচ্ছা তাহলে এখন যান, আমি বিকালে অফিসে আসছি। রাজের কথা শুনে জামিন ভেতরে চলে যায়। জামিন রাজের কোম্পানির সুপারভাইজার হিসেবে কাজ করে। রাজ গাড়িতে উঠতে যাবে তখনই রাজ দেখে ইরা ম্যাডাম আসছে। এত তাড়াতাড়ি চলে আসলেন যে ম্যাম? তাতে তোর কি? ভালো লাগছে না? দরজা খোল। কি রে ছোট লোকের বাচ্চা, তুই দরজা খুলছিস না কেন? এই তো খুলছি। রাজ দরজা খুলে দেয়। এরা গাড়িতে বসে রাজও এসে বসবে। এরা তখন বলে, সামনের পার্কে নিয়ে চল। ম্যাডাম আপনি ক্লাস করেন নাই যে? বললাম না আমার ইচ্ছা। তাতে তোর বাপের কি, ছোট লোকের বাচ্চা? তুই গাড়ি চালা। রাজ আর কিছু না বলে গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ পর পার্কের সামনে এসে রাজ দেখে জীবন বসে আছে। মনে হয় আজ ইরার সাথে ব্রেকআপ করবে জীবন। কি এত জরুরি তলব পড়লো তোমার? আই এম সরি, আমি তোমার সাথে আর রিলেশন রাখতে পারবো না। কেন? তোমাকে অন্য একজন খুব ভালোবাসে, আর যদি আমি তোমার সাথে রিলেশন রাখি তাহলে আমরা পথে বসে যাব, আমার প্রাণটা চলে যাবে। কে এসে আর কেনই বা পথে বসে যাবে? তোমরা প্রাণও যাবে কেন? আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না, শুধু শুনে রাখো তোমার সাথে রিলেশন রাখার জন্য আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। ভালো থাকো। এই বলে জীবন চলে যায় দ্রুত। এরা জীবনকে ভালোবাসে অনেক। এভাবে ক্লাসে থাকাকালীন জীবনের ফোন পেয়ে এসে দৌড়ে আসে এখানে। আর এসেই এমন কিছু শুনবে ভাবিনি। ইন্না কান্না করে দেয়। কিছু সময় কান্নার পর কান্না করতে করতে গাড়ির কাছে চলে আসে। গাড়িটা বাড়ির দিকে নিয়ে চলো রাজ। আচ্ছা ম্যাম। রাজ মনে মনে বলে, জীবনকে হালকা ডোজে কাবু করতে পেরেছি, না হলে তাদের পথে বসতে হতো। ইরা ম্যাম, কেমন লাগলো ডোজ? গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ পর বাসায় চলে আসে ওরা। ইরা তার ঘরে চলে যায়। রাজও তার ডিউটি শেষ করে নিজের বাসার দিকে যেতে থাকে। এমন সময় জীবন কল করে। হ্যালো স্যার। জি, কোনো চিন্তা করবেন না, কন্ট্রাক্টটা তোমরাই পাবে। ধন্যবাদ স্যার। আসলে রাজ এমনি এমনি এরা ড্রাইভার হয়নি, এরাকে ভালোবেসে সে এখানে এসেছে। আর জানতে পারে এরা একটু বেশি অহংকারী। আবার ওর বয়ফ্রেন্ডও আছে। কাল দুপুরে রাজ দেখেছিল তার ভালোবাসা মানে ইরার জীবনের সাথে ডেটে গেছে। এরপর রাজ তার বন্ধু মেহেদিকে কল করে। হ্যাঁ দোস্ত। দোস্ত, আমার একজনের বায়োডাটা লাগবে। বল কার লাগবে? জীবন শেখ নামের একজন। দেখ তোর ইমেইলে তার ছবি পাঠিয়েছি।
ওকে দেখছি, 30 মিনিট পর কল করছি। আচ্ছা, একটু পর রাজের ফোনে মেহেদি কল করে। রাজ রিসিভ করে বলে, কি কাজ হয়েছে? সে হচ্ছে মিস্টার রবিনের ছেলে। তারা 2 ভাই এবং MS গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। আর বড় কথা হচ্ছে তোর কোম্পানির সাথে বড় একটা ডিল হতে চলেছে তাদের। এই ডিলের জন্য তারা ব্যাংক থেকে 30 কোটি টাকা লোন নিয়েছে। ও আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করছিস কেন? আজ যদি তুই না থাকতে আজ আমি বেকার হয়ে ঘরে পড়ে থাকতাম। আরে পিছনের কথা বাদ দে, আচ্ছা পরে কথা বলবো। এইবার কাজে মন দে, জীবনের নাম্বারটা দে। দেখ পাঠিয়েছি। রাজ কল কেটে দেয় এবং জীবনকে কল দেয়। হ্যালো, কে বলছেন? আমি রাজ চৌধুরী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। স্যার কেমন আছেন? আর কেনই বা আমাকে কল করেছেন? ডিলের কাগজে কি কোনো সমস্যা আছে? না, ওইখানে কোনো সমস্যা নাই, সমস্যা আছে আপনার মাঝে। মানে? ইরাকে চান নাকি ডিলটা চান? সরি স্যার, বুঝলাম না। কালকে যদি আপনি ইরার সাথে ব্রেকআপ করে নেন তবে পরশুর মধ্যে ডিলটা ডান হয়ে যাবে। কিন্তু কেন স্যার? আসলে আমি ইরাকে ভালোবাসি আর চাই আপনি ইরার জীবন থেকে সরে যাবেন। আর যদি না যান তবে ডিলটা আমরা অন্য কোম্পানিকে দিয়ে দেব। না স্যার, ওই কাজটি করবেন না, তাহলে আমরা পথে বসে যাব। তাহলে ইরাকে ভুলে যান, না হলে অন্য পথও দেখতে পারি। হুমকিতে কাজ না হলে আমার গ্যাংকে বলে তুলে এনে আপনাকে জামাই আদর করি, কি বলেন? না স্যার, যা বলবেন হয়ে যাবে। এরপর জীবন আজ ইরার সাথে ব্রেকআপ করে দিয়েছে। আজ দুপুরের পর থেকে ইরাকে দেখতে না পেয়ে আবারও তার রুমের দিকে যায় রাজ। হঠাৎ আঙ্কেল ডাক দেয়। একটু গাড়িটা বের করো তো বাবা, ইরার কাজিন আসছে লন্ডন থেকে। ও আচ্ছা। রাজ গাড়ি বের করে এয়ারপোর্টে যায়, সাথে ইরার বাবাও আছে। ওখানে গিয়ে রাজ যাকে দেখে একটি মেয়ে আসছে। তাকে দেখে রাজ পুরো অবাক। এ তো রিয়া, ও এখানে কেন? ইরার কাছে রিয়া। তখন হঠাৎ রিয়া ইরার বাবার সামনে রাজকে যা বলে উঠলো তা শুনে আঙ্কেল তো পুরো অবাক। রাজকে বলে, কি রে রাজ, তুই এখানে? রিয়া, তুই কাকাকে রাজ বলে ডাকছিস? ওই তো গাড়ির সামনে যে দাঁড়িয়ে আছে তাকে। আরে ও তো রাজ, আমার ড্রাইভার। ইরা চমকে যায়। রাজ নাকি তাদের বাড়ির ড্রাইভার। রাজ রিয়াকে দেখছে আর ভাবছে এই বলে কি বলে ম্যানেজ করা যায়। ঠিক তখনই রিয়া তার কাছে এসে বলে, কি রে রাজ, আমাকে চিনছিস? কে আপনি? আর আমি তো রাজ না, আমি তো আরাফ। রাজ আমার যমজ ভাই। ও সরি। আমি রাজ নাম ব্যবহার করছি এই বাড়িতে। আচ্ছা এসব এখন বাদ দে তো। রাজ, তুমি আমাকে অফিসে নামিয়ে দিয়ে মামুনিকে নিয়ে যাও বাড়িতে। আচ্ছা আঙ্কেল। এই বলে রাজ গাড়ি চালাতে শুরু করে। কিছু সময় পর নবী সাহেব অফিসের সামনে চলে আসে ওরা। তাকে নামিয়ে রাজ আবার বাড়ির দিকে ঘোরায়। কিছুক্ষণ পর রিয়া বলে ওঠে, এই রাজ, গাড়ি থামা। আমি জানি রাজের কোনো যমজ ভাই নেই। শান্ত হয়ে বসো, কি হয়েছে? আর একটু হলেই তো আমার প্ল্যানটা তুই মাটি করে দিতিস। কুত্তা, তুই আমাকে না চেনা ভান করছিস কেন? আর তুই গাড়ির ড্রাইভার মানে তোদের কোম্পানির কি হয়েছে? দোস্ত, তোর বেস্টু প্রেমে পড়েছে, তাই এইসব নাটক। কি? তো কার প্রেমে? আপনার কাজিনের প্রেমেরে। কি? ইরার প্রেমে? সত্যি? না, মিথ্যা। কিভাবে, কখন? এ কি কিছু জানে? না, এখনো বলি নাই। মামা, পুরো ঘটনাটা খুলে বলতো। এখন না। না, তুই এখন বলবি। লন্ডনের মাফিয়া, দেশে বড় বিজনেসদার, এ প্রেমের জন্য ড্রাইভার হয়ে গেছে। কাহিনী না শোনা অব্দি শান্তি নেই। আচ্ছা বাবা, বলছি। আমার যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয় তখন আমি দেশে চলে আসি। এইটা তো জানি, পরে কি হয়েছে সেটা বল। তখন আমি বাবাকে বলে ঘুরতে যাই সিলেটে। পরে? আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন দেখি কিছু লোক একটা গাড়িতে গুলি করছে। এরপর? আমার কাছে সবসময় নিজের কেনা পিস্তল থাকে জানিসই, আমি সেটা দিয়ে গুলি করি। তখন ওই লোকগুলো পালিয়ে যায়। ও আচ্ছা, তো তারা যাকে গুলি করেছিল সে কে ছিল? আপনার আঙ্কেল। পরে কি হয়েছিল? পরে আর কি, এ দেখে আঙ্কেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যাই। ডাক্তাররা তাকে ওটিতে নিয়ে যান। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলেন আঙ্কেল সুস্থ আছে। পরে? আমি আঙ্কেলের কাছে যাই, তখন আমাকে দেখে বলে ওঠে, কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব বাবা, তুমি আমার জীবন বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করলে। বলো তুমি কি চাও? আমি চাই আপনি এখন চুপ করে থাকুন আর বিশ্রাম করুন, আর কিছু না। পরে কি হলো? তখন আমি বাইরে চলে আসি। এসে ওনার ম্যানেজারের সাথে কথা বলে বাইরে আসতে যাব, ঠিক তখনই আমি একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম, সাথে বসে একটা থাপ্পড়ও খেলাম। কে মারলো তোকে? ইরা। সে চর মেরে বলে, ওই ছোট লোকের বাচ্চা, তুই কানা নাকি, চোখে দেখিস না?
রাজ সেদিন ইরার দিকেও থাপড় দিতে যাবে, ঠিক তখনই তার দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে যায় সে। ইরাকে দেখে ভালো লাগে রাজের, পুরোই পরি যেন। ইরার চোখ দুটো টানা টানা, চোখগুলো পুরাই মায়া দিয়ে ভরা, মানে প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলে আর কি। এরপর তুই আর কিছু বলেছিলি? না রে, এই যে আমাকে কখন বকে চলে গেছে আমি জানি না। আমার হুঁশ ফেরে একটা বাচ্চার কান্না শুনে। তখন কি তুই জানতি ইরা এই যে আঙ্কেলের মেয়ে? না, আমি হাসপাতাল পুরোটা খুঁজলাম আর পেলাম না তাকে, তাই আমি হাসপাতাল থেকে বের হয়ে বাড়িতে চলে আসি। তো তুই জানলি কি করে ইরা যে এখানে থাকে? কখনো জানতাম না। একদিন হঠাৎ ইরাকে শপিং মলে দেখতে পাই, সে গাড়ি নিয়ে শপিং মল থেকে চলে যাচ্ছিল। তারপর আমি তাকে ফলো করি। আর তখন তুই তার পিছন পিছন চলে আসিস আঙ্কেলের বাসায়, ঠিক বলেছি না? হুম, একদম ঠিক। পরে আমার বন্ধু মেহেদিকে কল করে বলি এই বাড়ির মালিকের সমস্ত তথ্য আমাকে দিতে। ও কিছুক্ষণ পর সব তথ্য দেয়। সব শুনে আমি তো পুরোই অবাক। এ তো নবী সাহেবের মেয়ে, মানে আমি যাকে ওই দিন বাঁচিয়েছিলাম। আরো জানতে পারি এনার সাথে আমার আব্বুর খুব ভালো খাতির। যখন এত ভালো খাতির, তাহলে তো তোর বাবাকে বলে বিয়ে করে ফেলতে পারতি। হুম, সেটা অবশ্য পারতাম, কিন্তু সত্যিকারের ভালোবাসাটা হয়তো পেতাম না। ও, তো পরে এই ড্রাইভারের চাকরি কি করে পেলি? একদিন আঙ্কেলের সাথে দেখা করতে বাড়িতে যাই। আঙ্কেলের সাথে নিচে বসে গল্প করছিলাম। একটু পর দেখি ওপর থেকে ইরা নামছে। তাকে তখন পুরোই পরীর মতো দেখাচ্ছিল, শাড়ি পরা ছিল, বলতে গেলে পুরোই সেই লাগছিল তাকে। আমি তো দেখে আবার ক্রাশ খেলাম। থাক থাক, আর বলতে হবে না। আমি জানি ইরা কতটা সুন্দর। এইসব বাদ দিয়ে তুই ড্রাইভার হলি কিভাবে সেটা বল। আমি তো তাকে দেখেই বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার হুঁশ ফেরে ইরার চিৎকারে। ইরা তখন রাজকে দেখে তার বাবাকে বলে, বাবা, এই ছোট লোকের বাচ্চাকে ভেতরে নিয়ে আসছে কে? কেন, কি হয়েছে? ওই দিন যে ছেলেটা আমাকে ধাক্কা দিয়েছিল হসপিটালে, এটা এই ছেলেটা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তুই এখন উপরে যা, আমি এটার একটা ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা বাবা। এরপর সে চলে যায় ভেতরে। ইরা চলে যায়। আঙ্কেল রাজের দিকে তাকিয়ে বলে, তো বাবা, তুমি এত ব্যস্ত ছিলে কিসের জন্য? আমাকে দেখতে আসোনি? না মানে আঙ্কেল, একটা চাকরি খুঁজছিলাম আর কি। তো চাকরি টাকরি পেয়েছো? না আঙ্কেল, চাকরির জন্য তো টাকা লাগে, পরিচিত তেমন কেউ নেই, তাই হয়নি। ও আচ্ছা, তো তুমি কি কাজ পারো? সব কাজই পারি। গাড়ি চালাতে পারো? এছাড়া কোনো ভালো ব্যবস্থা করতে পারবো না। জি আঙ্কেল। তবে কাল থেকে চলে এসো কোথায়? কাজে। তুমি আমার মেয়ের গাড়ি চালাবে। এরপর থেকে রাজ ইরার বাড়ির ড্রাইভার। রিয়া সব শুনে হাসতে থাকে। রিয়াকে রাজ সব বুঝিয়ে দেয় যেন কাউকে কিছু না বলে। রিয়া এটাতে রাজি। ওরা ইরাদের বাড়িতে চলে এসেছে। বাসায় এসে রাজ দেখে ইরা বাইরে দাঁড়িয়ে আছে। রাজ গাড়ি থেকে নামতেই ইরা দ্রুত এসে রাজের গালে ঠাস ঠাস করে দুটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, এই ছোট লোকের বাচ্চা, তুই এত দেরি করলি কেন আসতে? এয়ারপোর্ট থেকে আসতে এতক্ষণ লাগে নাকি? না মানে ম্যাডাম, রাস্তায় অনেক জ্যাম তো, তাই। রাজ কথা শেষ না হতেই আরো দুটা থাপ্পড় পরে তার গালে। রাজ চুপচাপ দাঁড়িয়ে আছে। তুই আমার মুখে মুখে তর্ক করিস বেয়াদব? তখনই রিয়া বলে ওঠে, ইরা, তুই এইভাবে ওকে মারছিস কেন? না আপু, তুমি এসব বুঝবে না। ও একটা বেয়াদব, সব সময় আমাকে লুকিয়ে রাখে, ঘুরঘুর করে আমার পেছনে, ভাবে আমি বুঝি না। আচ্ছা, বুঝলাম না, কিন্তু তুই আর কখনো যদি ওকে মারিস তাহলে তোর খবর আছে। কেন আপু, ওকে মারলে তোমার সমস্যা কি? সমস্যা যেটাই হোক, তোকে যা বলছি তাই করবি। আচ্ছা আপু, তুমি যা বলবে তাই হবে। আর এখন ভেতরে চলো। রিয়া তার ব্যাগগুলো গাড়ি থেকে নামাতে যাবে, তখনই ইরা বলে ওঠে, ওই ছোট লোকের বাচ্চা, আপুর ব্যাগ ভেতরে নিয়ে রাখ। আচ্ছা ম্যাডাম। রাজ রিয়ার ব্যাগগুলো ভেতরে নিয়ে যায়। রিয়া তখন জানায় আজ রাতে ওরা ঘুরতে যাবে, তাই ওই দিন রাজ আর বাসায় যায় না। সন্ধ্যার সময় রাজ রিয়াকে ডাকতে যায়। কয়টা দিকে ঘুরতে যাবে? কিরে, কয়টার সময় ঘুরতে যাবি? ও হ্যাঁ, আমার তো মনে ছিল না। তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসি। আর হ্যাঁ, আজকেই কিন্তু তোর ফার্স্ট ডেটিং। মানে? মানে তোকে বুঝতে হবে না আর। তুই গিয়ে ইরাকে ডেকে আন। আচ্ছা মামা, যাচ্ছি। এই বলে রাজ চলে আসে ইরার রুমে। দরজা খোলা ছিল তাই সোজা তার রুমে চলে যায়। রাজ ইরার রুমে গিয়ে দেখে ইরা আজ খুব সুন্দর করে সেজেছে। রাজ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। সে একটা শাড়ি পরেছে, খয়েরি কালারের সাথে ম্যাচিং ব্লাউজ, হালকা মেকআপে দেখতে জাস্ট ওয়াও লাগছে। রাজ কতক্ষণ ইরার দিকে তাকিয়েছিল তা বলতে পারি না। তার হুঁশ ফিরে ইরার ডাকে, কিরে, এভাবে কি দেখছিস? তোমাকে? কি বললি বেয়াদব? না ম্যাডাম, কই কিছু বলিনি তো। না, তুই আমাকে তুমি করে বলছিস কেন? এমন সময় রিয়া এসে ইরাকে থামায়। ইরা, তুই থামবি? সারাদিন কি পেয়েছিস? হ্যাঁ, যখনই দেখছি তুই রাজের সাথে ঝগড়া করছিস।
আপু এই রাজটাকে? সরি, ভুলে রাজ বলে ফেলেছি। আসলে এর নাম তো রিয়াজ, তাই রাজ বললাম। যাই হোক, তুই রাজের সাথে আর খারাপ ব্যবহার করবি না, বুঝেছিস? ও আমাদের বাড়ির চাকর, আমি ওর সাথে যা খুশি করব, তাতে তোমার কি? প্রথমত সে তোর থেকে অনেক বড়, আর আর কি আপু বলো? রাজ পরিস্থিতি দেখে রিয়াকে বলে ওঠে। রিয়া ম্যাডাম, চলেন, দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা চল তাহলে। রাজ নিচে গিয়ে গাড়ির সামনে চলে যায়। এরা আসছে, রাজ তার দিকে তাকিয়ে আছে। তার কাছে মনে হচ্ছে ওপর থেকে পরি নামছে। তখনই রিয়া রাজের কানের কাছে এসে বলল, শুধু ভাবিকে দেখলে হবে, আমাদের দিকেও তাকাতে হবে তো নাকি? ধুর, তুই না। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এবার চল। রাজ গাড়িতে উঠে বসেছে। রিয়া আর ইরা পেছনে বসেছে। রাজ গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর রাজ রিয়াকে জিজ্ঞেস করলো, রিয়া ম্যাডাম, কই যাবেন এখন? আচ্ছা শপিং মলে চল। আর হ্যাঁ, তোকে আমার সমবয়সী মনে হচ্ছে, আমাকে তুই করে ডাকবি। আচ্ছা। রাজ একটা জিনিস খেয়াল করলো, ইরা কেন জানি চুপচাপ বসে আছে। এই সময় কোথা থেকে একটা বুলেট এসে গাড়ির চাকায় লাগে এবং গাড়িটা পুরোপুরি উল্টে যায়। রাজ তার বন্দুকটা নিয়ে কোনো রকমের গাড়ি থেকে বের হয়ে রাজ কাউকে দেখা যাচ্ছে না। গাড়িতে বোম মেরেছে। রাজ পিস্তল তুলে হাওয়ায় গুলি করে। সামনে থেকে দুটো গাড়ি দ্রুত সরে যায়। তারপরে তিনটে গাড়ি আসে। সেখান থেকে নামে রাজের বডিগার্ডরা। রাজ তার বডিগার্ডদের সবসময় তার আশেপাশে রাখে। রাজ তাদের সাহায্য নিয়ে ইরা রিয়াকে গাড়ির নিচ থেকে বের করে। ইরার মাথা অনেকখানি কেটে গেছে আর অনেক রক্ত পড়ছে। অন্যদিকে রিয়ার অবস্থাও খুব খারাপ। তাড়াতাড়ি রাজ তাদের নিয়ে হাসপাতালে যায়। রাজ দেখে তার মাথা ফেটে রক্ত পড়ছে। সে হাসপাতালে অজ্ঞান হয়ে যায়। যখন রাজের জ্ঞান ফেরে সে দেখতে পায় সে তার নিজের বাড়িতে, পাশে ওর মা বসে আছে। আম্মু, আমি কোথায়? তুই বাসায়, আর তুই 3 দিন অজ্ঞান অবস্থায় ছিলি। তোর অ্যাক্সিডেন্ট তোকে এখানে এনেছে। কারা হামলা করছিল তোর উপর? জানি না। ইরাদের কি অবস্থা? ওরা ভালো আছে, তারা এখন কোথায়? ওদের বাসায়। রাজ উঠতে যাবে তখনই তার বাবা আসে রুমে। আমার সুপারম্যান এখন কেমন আছে? ভালো আছি। তো বাবা, বৌমা কবে আমাদের বাড়িতে আসবে? খুব তাড়াতাড়ি। আচ্ছা, তো এবার ঘুম দাও। কালকে থেকে তাহলে আবার তো তোমাকে পটাতে যেতে হবে। রাজ কিছুটা লজ্জা পায়। তার বাবা আবার বলে, কারা হামলা করেছিল বের করে ফেলবো। না, ওটা আমার কাজ। মনে হচ্ছে সে ইরার ক্ষতি চায়। তাহলে দ্রুত যাও ওর কাছে। ছেলের এই অবস্থা, আর তুমি কিনা ছেলেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ। আম্মু, কোনো সমস্যা হবে না। তুমি শুধু আমার জন্য দোয়া করো। দোয়া তো সব সময় করি তোমাদের জন্য। এরপর আব্বু আম্মু চলে যায়। রাজও এক ঘুম দেয়। সকালে ঘুম থেকে উঠে রাজ তার ফোনটা অন করতে দেখে অনেক মেসেজ দিয়েছে। রাজ সব মেসেজ চেক করে ফ্রেশ হয়ে নাস্তা করে ইরাদের বাড়িতে চলে যায়। তখন কি আঙ্কেলকে দেখতে পায়। আঙ্কেল রাজকে দেখেই বলেন, রাজ, কি খবর তোমার? আর তোমার ফোন বন্ধ ছিল কেন? সব ঠিক আছে, একটু বাড়িতে ছিলাম। তুমি কোথায় ছিলে? ও বাবা, তোমার সাথে একটা কথা ছিল। জি আঙ্কেল, বলেন। আসলে বাবা, আমি চাইছি ইরাকে লন্ডনে পাঠিয়ে দেব। ওর ওখানে বিপদ আছে, আর যদি তুমি রাজি থাকো তাহলে ওর সাথে যেতে পারবে। আমি একটু স্বস্তিতে থাকতে পারতাম আর কি। রাজ তো মহা খুশি। এইরকমই তো সুযোগ খুঁজছিল। লন্ডন তো এক প্রকার রাজের এরিয়া। তখন সে বলে ওঠে, ঠিক আছে আঙ্কেল, আপনি সকল ব্যবস্থা করেন। আচ্ছা। রাজ চলে আসে ওপরে। রিয়ার সাথে দেখা হয়। রিয়া জানতে চায় কোথায় ছিল সে। রাজ সবটা বলে। এরপর রিয়াকে নিয়ে সে ইরার রুমের দিকে আসে। ইরা দেখে ইরা কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইরা প্রথমে রাজকে দেখে তার কাছে আসে। এসে জ্বর দেয় একটা। এই ছোট লোকের বাচ্চা, তোকে না বলেছি আমার ঘরে আসতে না, তাহলে আবার আসলি কেন? আসলে ম্যাডাম, আমি আপনাকে দেখতে এসেছিলাম। ওই তোর সমস্যা কি বলতো? আমার আবার কি সমস্যা হবে? আর তুই কখন আসলি? তুই রাজকে মারলি কেন? ওই ছোট লোকের বাচ্চাকে কতবার বলেছি আমার ঘরে আসতে না, তাও চলে এসেছে। যদি কিছু চুরি করে নিয়ে যায়? চুরি করে নিয়ে যাবে? তুমি হাসছো কেন? রাজ তোর ঘর থেকে চুরি করবে, তাই শুনে হাসি পেলো আর কি। পরিস্থিতি এগোতিক দেখে রাজ বলে ওঠে, ইরা ম্যাডাম, আচ্ছা আমি নিচে যাচ্ছি। আর রিয়া ম্যাডাম, আপনার সাথে আমার একটু কথা আছে, যদি নিচে আসতেন। আচ্ছা যা। ইরা মনে মনে বলে, রাজ, তোকে আমি কেন মারছি তা তুই কখনো বুঝবি না আমি যে কতটা। থাক না, কিছু কথা অজানা। রিয়া আর রাজ বাইরে আসে। বাইরে এসে রাজ রিয়াকে এক ধমক দেয়। ওই তুই আমারে বকছিস কেন? তোরে বকবো না তো কি করব? আর একটু হলেই তো সব বলে দিতি। বলা তো দরকার, তুই কে ওকে সেটা বলা দরকার। আমি তোর অপমান সহ্য করতে পারি না। সেটা না হয় আমি বুঝতে পারছি, কিন্তু আর একটু হলেই তো। আচ্ছা এসব বাদ দে, তুই ইরাকে সব বলে দিচ্ছিস না কেন? আমি চাই ইরা যাতে আমাকে ভালোবাসে।
আমার টাকা পয়সাকে নয়। আচ্ছা। ইরা আসলো গাড়ির কাছে, রিয়াকে এসে বলে, ওয়ালাইকুম। আমাদের ভিডিওগুলো অনেকে কপি করছে। আমাদের অফিসিয়াল চ্যানেল হচ্ছে মিঠুন স্টোরি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রিয়া আপু, আজ চলো না আমাদের কলেজে। এখানে থেকে কি করবা? প্লিজ চলো না আপু। আচ্ছা রিয়া ম্যাডাম, আপনি চলেন, আমি না হয় আপনাকে নিয়ে ঘুরতে যাব। রাজ গাড়িতে গিয়ে বসে আছে। রিয়া আর ইরা বসে গাড়িতে। রাজ গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর তারা ইরার কলেজে চলে আসে। রিয়া নেমে যায়। তখনই রাজ দেখে একটা মেয়ে এই দিকে আসছে। রাজ মেয়েটাকে চেনে, মেয়েটার নাম জান্নাত। জান্নাতকে দেখে রাজ মনে মনে বলে, আরে জান্নাত এখানে কি করছে? তখনই জান্নাত রাজের কাছে আসে, রাজকে বলে, রাজ তুই এখানে? আমি তোদের বাড়িতে গিয়ে শুনলাম তুই নাকি এখনো দেশে ফিরে আসিস নাই। জি, কে আপনি? আর আপনি আমাকে রাজ বলছেন কেন? কি? তুই এসব কি বলছিস? আমি জান্নাত, তোর জান্নাত। আরে জান্নাত, তুই এখানে কি করছিস? আমি এই কলেজের টিচার। কবে থেকে আবার তুই টিচার হলি? আজই জয়েন করলাম। রিয়া ম্যাডাম, আঙ্কেল কল করেছিল, অফিসে যেতে বলেছেন আর বলেছেন আপনাকেও সাথে নিয়ে যেতে। ও আচ্ছা, চল তাহলে। আর জান্নাত, পরে কথা হবে কেমন? এই রাজ, তুই রিয়াকে ম্যাডাম বলছিস কেন? এরা কিছুই বুঝতে পারছে না। সে একটু পর পর এক এক দিকে তাকাচ্ছে। সে তো কিছুই বুঝতে পারছে না। এর এই অবস্থা দেখে রাজের প্রচুর হাসি পাচ্ছে। সে খুব কষ্টে তার হাসি আটকে রাখলো। আরে ও রাজ হতে যাবে কেন? ও তো আমার বোনের মানে ইরার ড্রাইভার। রাজের মতো দেখতে। জান্নাত মনে হয় রিয়ার কথা শুনে আকাশ থেকে পড়ে। কি? তুই কি ফাজলামি করছিস আমার সাথে? আরে না, তোকে আমি পরে সব বুঝিয়ে বলবো। এখন আসি। জান্নাত কিছু বলতে যাবে, তখনই রিয়া গাড়িতে উঠে যায়। তারপর আজ গাড়িটা স্টার্ট দিয়ে আবারও চলতে শুরু করে। আর ওইদিকে এরা জান্নাতকে জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনি কি রাজকে আগে থেকে চেনেন? রাজটা আবার কে? আপনি যাকে রাজ ভেবেছিলেন। আমি ভাবছি না, আমি 100% শিওর ওই রাজ। কিভাবে শিওর হলেন? ওর নাম তো রিয়াজ, আমরাই রিয়াজ বলে ডাকি। আর কোন রাজের কথা বলছেন? তখনই ঘন্টা পড়ে যায় আর জান্নাত বলে ওঠে, আমরা এই নিয়ে ছুটির পর কথা বলবো। ওকে ম্যাম। তারা ক্লাসে চলে যায়। আর এইদিকে রাজ কিছু দূর যাওয়ার পর রিয়াকে বলে ওঠে, ধন্যবাদ দোস্ত, কেন? চল আগে আমরা পার্কে গিয়ে বসি। আঙ্কেল না তার অফিসে যেতে বলেছেন? সবটা মিথ্যা। কিছুক্ষণ পর তারা পার্কে চলে আসে। রাজ তখন আবার রিয়াকে বলে, এবার তো বল। আচ্ছা বলছি, তখন মিথ্যা বলেছিলাম ওইখান থেকে আসার জন্য। তা না হলে জান্নাত আমার পেটের সব কথা বের করে ফেলতো। তুই তো জান্নাতকে চিনিস। তা ঠিক বলছিস, তো তুই আমারে ধন্যবাদ দিচ্ছিস কেন সেটা তো বুঝলাম না। এখানে কথা ঘোরানোর জন্য। ও বুঝছি। আচ্ছা একটা কাজ করতে পারবি? কি কাজ রে? তুই আজ বিকালে জান্নাতের সাথে মিট কর আর জানার চেষ্টা কর জান্নাত এখানে কি করছে। আচ্ছা। ওরা দুজন পার্কে বসে আলোচনা করছে। অপরদিকে আর কলেজ ছুটি হয়েছে। ইরা আর জান্নাত ক্যান্টিনে বসে কথা বলছে। আচ্ছা ইরা, রাজ মানে ওই ছেলেটা আমাদের বাসায় কতদিন থেকে আসে? এই তো 6 মাস। ও আচ্ছা, তো এই 6 মাসে রাজের ব্যবহার কি কিছু লক্ষ্য করেছো? না, তেমন কিছু লক্ষ্য করি নাই তো। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। এই রাজটা কে আর ওর সাথে আপনার কি সম্পর্ক? এখনই কি বলতে হবে? ম্যাম, এখন বললে ভালো হতো। আচ্ছা বলছি। ইরা আর জান্নাত কথা বলছে। জান্নাত বলে, আসলে রাজ আর কেউ না, রাজ হচ্ছে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক। সে লন্ডনে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। সারা বিশ্বের প্রায় 50টি দেশে তাদের কোম্পানি শাখা রয়েছে। সে বাহিরের দেশে একা সব সামলায়, একটা মাফিয়া গ্যাংও চালায়। বলতে গেলে বাংলাদেশের টপ 5 ধনীদের মধ্যে রাজদের নাম আছে। তাদের বাড়ি তো যেন বাড়ি নয়, পুরো একটা রাজপ্রাসাদ। এখানে তার বাবা মা এবং ভাই থাকে, কিন্তু রাজের ভাই রিয়াজ হুবহু তার মতো দেখতে। জানতাম না। ও, তাহলে রাজরা এত বড় লোক? তো আপনি রাজকে কিভাবে চেনেন ম্যাম? আমি, রাজ আর রিয়া আমরা 3 জনই একই সাথে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আপনি আমার ড্রাইভার রিয়াজকে রাজ বলে ডাকছিলেন কেন? কারণ আমার মনে হয়েছিল ওই ছেলেটাই রাজ। ও আচ্ছা। কিছু সময় পর সেখানে রিয়া আসে। জান্নাতকে ডাকে। এরাও পিছু পিছু যায়। ওরা আড়ালে কথা বলে। জান্নাত, তোর সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল। রাজের বিষয়। রাজের বিষয় মানে? রিয়াজি রাজ। কি কি বলছিস তুই? সে ড্রাইভার? কিভাবে? এমন সময় সেখানে রাজ আসে। দুজনের সামনে এসে দাঁড়ায়। এরপর রাজ A to Z সব বলল জান্নাতকে। কেন সে এখানে এসেছে, কতদিন ধরে এসেছে, এইসব। তাদের কথা শুনে জান্নাতের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে আর কোনো কথা বলতে পারছে না। প্রায় 10 মিনিট পর জান্নাত বলে ওঠে, রাজ, আমি যে তোকে খুব ভালোবাসি রে। আমি তো সেই দিন তোকে বলেছিলাম
আমি শুধু তোকে আমার বন্ধু ভাবি, আর কিছুই না। আমার মাঝে কিসের কমতি আছে? কোনো কিছুরই নাই। তুই দেখতে সুন্দর, তোর বাবার অনেক টাকা আছে, তবুও আমি তোকে শুধুমাত্র আমার বন্ধু ভেবেছি, আর আজীবন আমি তোকে আমার বন্ধু ভাববো। বুঝছি। কাঁদিস কেন? খুব ভালোবাসিস ইরাকে? নিজের চাইতেও বেশি। দোয়া করি তোদের ভালোবাসা যাতে পূর্ণতা পায়। আসি রে। এই বলে জান্নাত কান্না করতে করতে চলে গেল। তার চলে যাওয়া দূর থেকে ইরা দেখতে পায়। সে দৌড়ে আসে ম্যামের কাছে। ম্যাম, আপনি কান্না করছেন কেন? না, তেমন কিছু না। কি হয়েছে ম্যাম, বলেন প্লিজ। বলছি না কিছু হয় নাই। এটা বলে চলে গেল। আর ইরা জান্নাতের চলে যাবার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এরপর ইরা তাদের কাছে আসে। তাদের কথা বলা দেখে ইরা তো অগ্নি দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। রিয়া ইরাকে দেখে বলে উঠল, কি রে, কিছু বলবি নাকি? ম্যামের কি হয়েছে, কান্না করছেন কেন? তেমন কিছু না। ওই ছোট লোকের বাচ্চা, তুই ম্যামকে কি বলেছিস? যা এখান থেকে। ম্যাডাম, আসলে রিয়া ম্যাডাম আমাকে ডাকছিল, তাই। এখন কাজ শেষ হয়েছে? জি ম্যাডাম, হয়েছে। তো এইখানে কি করছিস? যা এখান থেকে। এই তো যাচ্ছি ম্যাডাম। আর শোন, তো 7 দিনের ছুটি দিলাম, কোনো প্রশ্ন নেই। ব্যাস, তোকে 7 দিন দেখতে চাই না। আচ্ছা ম্যাডাম। রাজ চলে আসে গাড়ির কাছে। এমন সময় তার অ্যাসিস্ট্যান্ট মিরাজ ফোন করে। হ্যালো স্যার, কোথায় আছেন? আছি তো। কোনো সমস্যা? স্যার, মিস্টার জয় আহমেদকে খুঁজে পেয়েছি। সে আপনাকে মারার জন্য ইরা আর তার বাবার পিছু নিয়েছিল। সেদিন গাড়ি হামলায় তার নির্দেশে হয়েছে। যদিও এসব করেছে তার ছেলে শাকিল। তাকে খুঁজে পাইনি, জয়কে পেয়েছি। ওয়াও, গ্রেট। আমি আসছি, ঠিকানা সেন্ড করো। রাজ কথাটা বলে বাইরে বের হয়। নিজের পার্সোনাল বাইক নিয়ে আসে তার গার্ড। সে ওটাতে করে যেতে থাকে সেখানে। এমন সময় আবার কল আসে ওর স্ক্রিনে তাকিয়ে দেখে ওর বন্ধু সিফাত কল করেছে। দোস্ত, আজ সন্ধ্যায় একটা পার্টি আছে। অনেকদিন তো হলো আমরা কোনো আড্ডা দেই না। আচ্ছা, কোথায় আসবো? ঠিকানা দিচ্ছি, চলে আসবি। রাজ ফোন কেটে দেয়। সে চলে আসে মিরাজের দেওয়া ঠিকানায়। একটা পাহাড়ের ওপর বসিয়ে রেখেছে জয়কে। জয়ের হাত পা বাঁধা। রাজ এসে কোমর থেকে পিস্তল বের করে তার পেছনে জয়ের মাথায় কয়েকটা বাড়ি দেয়। শালা, তুই আমাকে মারতি? তুই কেন ইরাদের পিছনে পড়েছিলি? আমি এসে দেখা করতাম। বল, কি সমস্যা তোর? মনে আছে 3 বছর আগে আমার মাল তুই আটকে দিয়েছিলি? 50 কোটি টাকা লস হয় আমার। তোর বিজনেসে ড্রাগস সাপ্লাই দিয়ে তোকেও লস করিয়েছিলাম, কিন্তু তোর কিছুই হয়নি, আরো বিজনেস বড় হয়। তাই আমার ছেলে আমার হয়ে তোদের উপর হামলা করে। অনেক বড় ভুল করেছিস। তোর মাল আটকানোর পিছনে কারণ ছিল। তোর মাল ভালো ছিল না। সেটা লঞ্চ হলে কম টাকাতে সবাই কিনতো, কিন্তু লস হতো আমাদের। 2 নাম্বারই তুই করবি, আর আটার খেসারত আমাকে টানতে হবে। শালা, রাজ, তোকে মরতেই হবে, আমার ছেলে তোকে ছাড়বে না। চুপ শালা, আগে তুই নিজের কথা ভাব। কথাটা বলে রাজ জয়ের বুকে 2টা গুলি করে। জয় সেখানেই মারা যায়। মিরাজকে বলে লাশটা তার ছেলের কাছে পৌঁছে দিতে, সাথে একটা চিরকুট লিখতে যে তার মৃত্যু হতে যাচ্ছে আমার হাতে। এবার রাজ সেখান থেকে চলে আসে। সন্ধ্যায় তার বন্ধুদের পার্টিতে আসে। একটা বড় দামি রেস্টুরেন্টে পার্টির আয়োজন করেছে। পার্টিতে এসে সে অবাক, কারণ সবাই যেমন তেমন ড্রেস পরলেও 3টা মেয়েকে দেখে বোরখার হিজাবে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তোরা এত দ্রুত ডাকলি কেন? দোস্ত, তোকে বলছিলাম না আমার বিয়ে ঠিক করেছে ফ্যামিলি থেকে। দেখ, 3 জন মেয়ে দাঁড়িয়ে আছে, এদের ভেতরে একজন। রাজ কাছে আসতে 3 জন মুখ থেকে বোরখা সরায়। রাজ তো মেয়ে 3টার দিকে পুরো তাকিয়ে হয়ে গেছে। এরা এসেছে? এরা এখানে কি করছে? আর ওর সাথে জুই আর মেঘাও আছে। এটা একটু অহংকারী টাইপের, কিন্তু মেঘা খুব ভালো মনের মেয়ে। মেঘার মনে কোনো অহংকার নেই। তখনই সিফাত বলল, রাজ, এই তো উনি, নাম মেঘা। তোর পছন্দ হয় কিনা? তোর ভাবি হবে মেয়েটা। আর বল আমাদের কেমন মানাবে? রাজ কিছু বলতে যাবে তার আগে ইরা রাজকে দেখে বলে ওঠে, ওই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করছিস? আর তোকে এই রেস্টুরেন্টে ঢুকতে দিয়েছে কে? যত সব ছোট লোক। সিফাত ভাইয়া, এই ড্রাইভার তোমার বন্ধু? আপনারা কাকে ছোট লোক বলছেন? জানেন ওকে? রাজ সিফাতকে চুপ করতে বলল। তখন মেঘা বলে, আরে রাজ ভাইয়া, আপনি এখানে? এই তো সিফাতের জন্য এসেছি। মামা, আমি তো কিছুই বুঝছি না। তোকে সব বুঝিয়ে বলবো পরে। এরপর ইরা রাজকে যা বললো তা শুনে সিফাত আর নয়নের তো মাথা পুরো গরম হয়ে গেল। এই ছোট লোক, তুই কি বুঝিয়ে দিবি? আর মেঘা, তুইও ফালতু পোলারে পছন্দ করছিস। আমার ড্রাইভারকে তারা বন্ধু বানিয়েছে। ছি। সিফাত এই কথাগুলো শুনে রাগান্বিত কণ্ঠে ইরাকে বলে ওঠে, এই মেয়ে, এই তুমি কাকে কি বলছো? তোমার বাবার কি আছে? তোমরা তো ছোট লোক, আর কি আছে তোমাদের পরিচয়? শুনি তো। আমি এসএ গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী। আর নয়ন, সে হলো RM গ্রুপ অফ কোম্পানির মালিক। এবং রাজ হলো। রাজ সিফাতকে থামিয়ে দিয়ে বলল, আর আমি হলাম আপনার গাড়ির ড্রাইভার।
রাজের কোম্পানি সারা বিশ্বের টপ 10টা কোম্পানির মধ্যে 5 নম্বরে আছে, আর বাংলাদেশে 1 নাম্বার স্থানে আছে। সিফাত নয়নের কোম্পানিও বেশ বড়, সেখানে ইরাদের কোম্পানি বাংলাদেশের 15 নাম্বার স্থানে আছে। রাজ সিফাতকে ইশারায় বোঝালো চুপ থাকতে। সে রাজের কথা না শুনে তাও বলতে থাকে, আপনার এত অহংকার কিসের? আপনি কোথায় আর আমরা কোথায় জানেন? সিফাতের এই কথা শুনে ইরার আগে গজগজ করতে করতে বলল, মেঘা থাক তুই এদের মাঝে, আমি চলে যাচ্ছি। এটা বলেই ইরা এখান থেকে চলে গেল। তখন মেঘা বলল, দেবরেরা রাগ করো না, ওই একটু অহংকারী টাইপের, ওর কথায় কিছু মনে করবে না। আচ্ছা ভাবি, সিফাত যাই বলিস আমাদের মেঘা ভাবিটা কিন্তু অনেক পছন্দ হয়েছে, আর আমরা চাই তুই অতি তাড়াতাড়ি আমাদের ভাবিকে এনে দিবি। রাজের কথা শুনে মেঘা অনেকটা লজ্জা পেল। রাজ খেয়াল করে জুই একটা ম্যাগাজিন দেখছে। নয়ন বারবার জুয়ের দিকে তাকাচ্ছে। মেঘাও তা খেয়াল করে বলে ওঠে, কি রে, তুই এখানেও ম্যাগাজিন দেখছিস? জুই তখন রাজকে উদ্দেশ্য করে বলে, কে আপনি? আপনার আসল পরিচয় কি? আমি রাজ, আর আমি আপনাদের বান্ধবী মানে ইরা ম্যাডামের ড্রাইভার। সত্যি করে বলেন। আমি তো সত্যি কথাই বলছি। তাহলে এটা কি? কোথায়? জুই ম্যাগাজিনটা এগিয়ে দেয় সবার সামনে। রাজ দেখে তো পুরাই অবাক। এখানে তো তার ছবি এবং তার কোম্পানির নাম দেওয়া, তা আবার সবার প্রথমে। ভালো করে দেখার পর বুঝলো এটা তো বাংলাদেশের টপ 10-এ থাকা কোম্পানিগুলোর নতুন মালিকের ছবি দেওয়া, আর সেখানে তার নাম দেওয়া রাজ চৌধুরী। রাজের চুপ থাকা দেখে সিফাত ম্যাগাজিনটা নিয়ে নিল। দোস্ত, সব বলে দে। আর ইরা তো এখানে নাই, কিছু হবে না। কি বলবে আমিও একটু শুনি। আচ্ছা বলছি, তবে একটা শর্ত আছে। ইরা যাতে না জানতে পারে আমি কে আর কি আমার পরিচয়। আচ্ছা, এরা কিছু জানতে পারবে না। রাস্তার আসল পরিচয় বলে দিল। সে একজন বড় কোম্পানির মালিক। সে শুনে মেঘা বলে, আমাদের ইরা আসলে অনেক ভাগ্যবতী। তাও তো বটে। তাহলে আজকের জন্য বিদায়। রাজ রেস্টুরেন্ট থেকে বের হয়। কিভাবে সে ইরার অহংকার ভাঙাবে বুঝতে পারে না। এটা এমন কেন সবসময় তাকে অপমান করে? কোনো কিছুতেই কাজ হচ্ছে না। এমন সময় হঠাৎ তার বাবার কল আসে। রাজ রিসিভ করে। হ্যাঁ ড্যাড, বলো। রাজনবীর আহমেদের কোম্পানি তো উঠতে বসেছে, মানে ইরাদের সবকিছু চলে যেতে বসেছে। কি বলো, হঠাৎ এমন কেন হলো? আসলে আমাদের থেকে সে লোন নিয়েছিল, ইনভেস্টও করছিলাম, কিন্তু হঠাৎ তার কোম্পানিতে বড় রকমের 2 নাম্বারই ধরা পড়েছে। যতদূর মনে হচ্ছে তার ম্যানেজার এসব কাজে জড়িত। ফেসে গেছে নবীর সাহেব। রেজিস্ট্রেড কোম্পানি বন্ধের নোটিশ দিয়েছে। টাকা লাগবে 100 কোটি। ও এই ব্যাপার। আচ্ছা আমি সব ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। তুই বাড়িতে কবে আসবি রে? মেয়েটাকে পটাতে পারলি, এমন মেয়েকে পছন্দ করলি যার তেমন কিছুই নেই, আছে শুধু অহংকার। আহ ড্যাড, তোমার বৌমা হয়, এভাবে বলো না। তাকে পছন্দ করার কারণ তুমি জানো। মনে করে দেখো, রিয়াদের বাড়িতে একবার সে বেড়াতে গিয়েছিল লন্ডন। তুমি রাস্তায় স্ট্রোক করেছিলে। ইরা আর রিয়া তোমাকে হাসপাতালে আনে। অনেক চিন্তা করছিল তোমাকে নিয়ে। এটা গরিব দেখতে না পারলেও উপকারী সে। আচ্ছা বুঝছি, তোর মা অনেক টেনশন করে, বাড়িতে ঘুরে যাবি। রাজীব চৌধুরীর ফোন কেটে দেন। রাজ বুঝতে পারছে না কি করবে। সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে। মিরাজ রিসিভ করে। স্যার কোনো সমস্যা? নবীর চৌধুরী কোম্পানির মেইন ম্যানেজারের ডিটেলস চাই আমার। আধা ঘন্টার ভিতরে পেয়ে যাবেন স্যার। সাথে মালটাকেও চাই, অনেক বেড়েছে। ব্যাটাকে যেভাবেই হোক জীবিত সামনে চাই আমি। রাজ কল কেটে দেয়। ওদিকে নবীর সাহেব নিজের বাড়ির সোফাতে বসে আছেন। বুকটা তার ব্যথা করছে। কোনো ছেলে নেই, তার একটা মাত্র মেয়ে ইরা। সেও ছোট বিজনেস সামলাতে পারবে না। ভরসা একমাত্র রাজ, কিন্তু সে তো তার ছেলে নয়। কিভাবে কি করবেন? কারণ কার কাছে যাবেন? চৌধুরী কোম্পানির মালিক এখনো টাকার ছাপ দেয়নি, এটাই তার কপাল। নাহলে 100 কোটির মামলা সামলাতে তিনি মরে যাবেন। তিনি কেঁদে ফেলেছেন। ইরা আসে তার সামনে। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? কোনো সমস্যা? না মানে বলো আমাকে। আসলে আমাদের সবকিছু শেষ হতে চলেছে। জরিমানা হয়েছে 100 কোটি টাকা। কোম্পানির কাজের প্রোডাক্ট আর দুর্নীতির মামলা হয়েছে। কোম্পানি বন্ধের নোটিশ চলে এসেছে। বুঝতে পারছি না এখন কি করব। কি বলো তুমি? এটা হতে পারে না। চিন্তা করিস না, আমি দেখি কি করা যায়। ইরার বুকটা কেঁপে ওঠে। সে কি করবে? তারও তো অহংকার সবই টাকা পয়সা ঘিরে। সে যেন চোখের সামনে তার গরিব পরিস্থিতি টের পেতে শুরু করেছে। নবী সাহেব সোফাতে হালান দিয়ে চোখ বন্ধ করে নিয়েছেন। ইরার খুব খারাপ লাগছে। এমন সময় মনে পড়ে রাজের কথা। আচ্ছা, রাজ কি সত্যি বড় কেউ? রাজ চেয়ারে বসে আছে। সামনের টেবিলে পড়ে আছে টাকা, পিস্তল আর অনেকগুলো ফাইল। সে একটা সিগারেট জ্বালিয়ে টেনে চলেছে। দূরে টেবিলের শেষ মাথায় বসে আছে নবীর আহমেদ কোম্পানির ম্যানেজার তারিক রহমান। তার মাথায় একপাশ ফেটে টপ টপ করে রক্ত বের হচ্ছে। রাজকে ভালো করে চেনে। রাজকে দেখে বলে ওঠে, স্যার আমার দোষটা কি? আমাকে কেন তুলে এনেছেন? কি করেছি?
আমি কিছু করিনি স্যার, আপনার কোম্পানির সাথে আমি জড়িত নেই। রাজ কোনো কথা বলে না, সে হাসতে থাকে। তার হাসির শব্দে তারিক ভয় পায়। সে হাসি থামিয়ে তারিকের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, শুনলাম তুই নাকি নবীর সাহেবের ম্যানেজার হয়ে শাকিলের সাথে কাজ করিস। না স্যার, আমি সত্যিই কিছু জানি না, এসব মিথ্যা। আচ্ছা ঠিক আছে। রাজ তার হাত থেকে সিগারেট ফেলে দেয় আর টেবিল থেকে তারিকের ফাইলটা তুলে সেটা মিলে ধরে বলে, তোর এই ফাইলটা দেখে আমার কিছু সন্দেহ হচ্ছে। এখানে লেখা আছে নবীর চৌধুরীর কোম্পানির সব থেকে বড় দুর্নীতি তুই করেছিস। স্যার বিশ্বাস করুন, এটা মিথ্যা। মিথ্যার কি আছে? এইখানে সব প্রমাণ তো এই ফাইলে। স্যার আপনি কি চান আমার কাছ থেকে? আমি যা চাই তা তুই দিতে পারবি না। কি চাই বলুন, আমি দেব। তুই নবীর চৌধুরীর এত বড় ক্ষতি কেন করলি? স্যার আমাকে ভুল বোঝেন না, আমি নির্দোষ। চুপ কর শালা। তারিক রহমানের গালে একটা থাপ্পড় মেরে দেয় রাজ। চর খেয়ে তারিক গাল কাঁপতে থাকে। তুই যদি সত্যি কথা না বলিস তাহলে তোর জীবনে কি হবে তা তুই কল্পনাই করতে পারবি না। স্যার বল, কেন তুই এই কাজ করলি? স্যার টাকার জন্য করেছি। তোর বউ আর বাচ্চা আছে না বাড়িতে? তাদের জীবন চাস নাকি সত্যি কথাগুলো নবীর সাহেবের কাছে স্বীকার করবি আর ম্যাজিস্ট্রেটকে বলবো? যা বলবেন তাই করব, ওদের ক্ষতি করবেন না। যা এখন। মিরাজ, ওর উপরে নজর রাখো। মিরাজ তারিকের মাথায় কালো কাপড় দিয়ে বেঁধে সেখান থেকে নিয়ে যায়। তারপর ইরা ফোন করে রাজকে। রাজ অবাক হয়, হঠাৎ এইভাবে রিরার ফোন। সে কিছুটা থতমেত খেয়ে রিসিভ করে। হ্যালো ম্যাম। রাজ সরি। সরি? সরি কেন? আপনি সরি বলছেন হঠাৎ? হ্যাঁ বলছি। এখন বলো আমাকে মাফ করে দিচ্ছ কি না? কিন্তু কেন সরি বলছেন? তাও আবার আমার মতো ড্রাইভারের কাছে? আপনার কি শরীর খারাপ করতেছে ম্যাম? চুপ, বেশি কথা বলবে না। আমার ইচ্ছে হয়েছে তাই সরি বলেছি। তোমার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। কালকে থেকে ডিউটিতে আসবে, তোমার ছুটি ক্যান্সেল। ঠিক আছে ম্যাম। ইরা ফোন কেটে দেয়। হঠাৎ রাত বুঝতে পারে না ইরা তার সঙ্গে কেন এমন ভালো ব্যবহার করে। তাকে বকে না, উল্টো সরি বলে। বিষয়টা কি হয়েছে? রাজ এসব ভাবতে ভাবতে বাইক নিয়ে চলে যায়। সকাল হয়। ম্যানেজার তারিক আসে নবীর সাহেবের বাড়ি। নবীর সাহেব তখন সোফাতে বসে। তারিক এসে তার পা জড়িয়ে ধরে বলে, স্যার আমাকে মাফ করে দেন স্যার, সবকিছু আমি করেছি। আপনি মাফ না করলে আমি মরে যাব। আমি সব স্বীকার করে নিব স্যার। আপনার হিসাব, গরমিল, দুর্নীতি, ভেজাল সব আমার কারণে আমি করেছি সব। আরে আরে তোমার হঠাৎ কি হলো? সবকিছু এভাবে বলছো কেন? স্যার আমি জানতাম না রাজ স্যার আপনার পরিচিত। আপনি তাকে বিষয়টা জানাবেন ভাবতে পারিনি। রাজ স্যার আমাকে মেরে ফেলবে স্যার। সব ঠিক করে দিব, টাকা সব আমি এনে দেব স্যার। তবুও আমার বউ বাচ্চার যেন কোনো ক্ষতি স্যার না করে। রাজ, তুমি কোনো রাজের কথা বলছো? আমার বাড়ির ড্রাইভার আছে, তার নাম রাজ। স্যার এত কিছু জানি না, রাজ স্যারকে বলবেন আমার বউ বাচ্চার যেন ক্ষতি না করে। আমি সব ঠিক করে দিব স্যার। আজকেই আমি সব কোম্পানির খুলে দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, যাও তুমি এখন। তারিক চলে যায় দৌড়ে। নবীর বুঝতে পারছে না হঠাৎ তারিকের কি হলো। কয়েকদিন ধরে সে লাপাত্তা ছিল, এখন আবার হুট করে এসে এসব কেন বলছে? তার কোম্পানি বিজনেস সব ডুবতে বসেছে। কে ঠিক করে দিল? আমার সময় ম্যাজিস্ট্রেটের কল। নবীর সাহেব কেঁপে ওঠেন ভয়ে। অলরেডি তারা নোটিশ পাঠিয়ে দিয়েছেন সব বন্ধ করার। এখন আবার যদি কোনো খারাপ খবর দেন কি হবে? ভয়ে ভয়ে রিসিভ করেন কলটা, কিন্তু ম্যাজিস্ট্রেট যা বলে তাতে নবীর সাহেব অবাক হয়ে যান। নবীর সাহেব, আপনি শুধু বিষয়টা রাজ স্যারের কাছে কেন জানালেন? আমার চাকরি নিয়ে টানাটানি হচ্ছে, বিষয়টা বসেও তো ঠিকঠাক করে নিতে পারতাম। আপনার পরিচিত উনি, সেটা আগে বললেই তো হতো, তাহলে নোটিশ পাঠাতাম না। আর দেখুন, আপনার ম্যানেজার সব স্টেটমেন্ট পাঠিয়েছেন, আপনি আবার কোম্পানি বিজনেস চালু করতে পারবেন। সরি নবীর সাহেব, আপনাকে খামোখা বিরক্ত করেছি, সরি, মাফ করে দিবেন। নবীর সাহেব আরো থতমত খান। হচ্ছেটা কি তার সঙ্গে? কোন রাজ? তার বাড়ির ড্রাইভার রাজ নাকি অন্য কেউ? কিন্তু এই রাজ কিভাবে বড় মানুষের স্যার হবেন? ইরা আসে তার বাবার সামনে। ইরা তার বাবা আরো টেনশনে বসে আছেন। ইরা প্রশ্ন করে, বাবা এখনো তুমি এখানে বসে? সারা রাত কি এখানেই ছিলে? মারে, আমি তো অবাক হয়ে যাই। কেন বাবা? রাজকে? কোন রাজকে তুই চিনিস বলতো? জানিস এই রাজ নামের কেউ একজন তোর বাবার সব কিছু সামলে দিয়েছে। বুঝতে পারছি না, আমার বাড়ির ড্রাইভার রাজ ছাড়া আর কে থাকবে? কে আমাদের? তুই কি কোনো রাজকে চিনিস? রাজ? বাবা সে মনে হয় লন্ডনে থাকে, আমার টিচার চেনেন। আমি আসছি এক্ষুনি বাবা। কথাটা বলে ইরা বের হয়ে যায়। নবীর সাহেব চমকে যান। আসলে হচ্ছেটা কি তার সঙ্গে? কে তাদের এইভাবে উপকার করে? কোন রাজ তাদেরকে হেল্প করে? তাদের বাড়ির ড্রাইভার রাজ নাকি অন্য কেউ রাজ আছেন? নবীর সাহেব উঠে দাঁড়ান। তার মনে এক অস্থিরতা কাজ করে।
তার ড্রাইভার রাজ একজন সাধারণ যুবক, কিন্তু তার ব্যবহার চাল চলনে সবসময় একটা আভিজাত্য থাকে। তিনি কখনো তাকে শুধু ড্রাইভার মনে করতে পারেন না। এত বড় বড় সমস্যার সমাধান একজন ড্রাইভার কিভাবে করেন, নাকি এর পেছনে কোনো কোনো রহস্য আছে? তিনি তাড়াতাড়ি ড্রয়িং রুমে যান। সেখানে গৃহকর্মী কাজ করছে। তাকে বলে, এই শুনছো, রাজকে ডেকে দাও, বলো আমি এখনই তার সঙ্গে কথা বলবো। গৃহকর্মী যায় এবং কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলে, নবী সাহেব দীর্ঘশ্বাস ফেলে। রাজের উপস্থিতি যেন সবকিছুর একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এরা তাকে লন্ডনে রাজের কথা বলে, তার টিচারের পরিচিত। তাহলে কি সেই রাজই সবকিছু করছে? কিন্তু নবী সাহেব তো সেই রাজকে চেনে না। অচেনা কেউ কেন তার জন্য এত বড় উপকার করবেন? নবী সাহেব চিন্তা করতে থাকে, তার ড্রাইভার রাজের সঙ্গে এই ঘটনা কি কোনোভাবে সম্পর্ক আছে, নাকি এটা সম্পূর্ণ ভিন্ন কোনো ঘটনা? যদি তার ড্রাইভার রাজই হয়, তবে রাজ কেন লুকিয়ে আছে সবার কাছে, কেন পরিচয় দেয় না? হঠাৎ মনে পড়ে তার ড্রাইভার রাজের চোখ দুটো খুব তীক্ষ্ণ, তার কথাবার্তা সবসময় যেন পরিমাপ করা থাকে, সাধারণ মানুষের মতো নয়। নবী সাহেব সপাতে থপ করে বসে পড়েন, মনে মনে বলেন, রাজ তুমি কে? ওইদিকে ইরা দ্রুত বাইরে যায়। তার মাথায় লন্ডনের রাজের কথা ঘোরে। রাজ রামের সঙ্গে কোনো একটা যোগসূত্র তো আছে। তিনি তার টিচারকে ফোন করার জন্য দ্রুত একটা ট্যাক্সির খোঁজ করে। তার জানা প্রয়োজন কে এই রাজ, যে চোখের পলকে সবকিছু পাল্টে দেয়। এদিকে রাজ তার বাইকে একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে, তার মুখে মৃদু হাসি। সে নিজের মনে মনে বলে, নবী সাহেব, আপনি এখনো বুঝতে পারছেন না? এটাই তো শুরু। তার চোখে তখন কোনো সাধারণ ড্রাইভারের ছাপ নেই, সে যেন কোনো এক বিশাল পরিকল্পনার অংশ। রাজ ব্রিজের রেলিংয়ে হাত রেখে নদীর নিচে দেখতে থাকে। তার হাতে থাকা একটি দামি ঘড়ি সূর্যের আলোয় ঝলমল করে। নবীর সাহেব তার অফিসে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তার মাথায় হাজারো প্রশ্ন। ম্যানেজার তারেক আজকে এসে সব কেন এরকম ভাবে ঠিক করে দিল? তার বউ বাচ্চাদের কারা মারবে? এরা দৌড়ে আসে ভার্সিটি। এসে যখন সে তার জান্নাত মামের কাছে রাজের বিষয়ে জিজ্ঞেস করতে যাবে, সে দেখতে পায় রাজ জান্নাতের ঠোঁটে চুমু খাচ্ছে। ইরা এটা দেখেই সেখানে দাঁড়িয়ে যায়। তার জন্য পা থেকে মাটি সরে যাচ্ছে, কিন্তু ইরা যা দেখছে সেটা সম্পূর্ণই ভুল। আজ ইরার কাছেই যাচ্ছিল, কিন্তু জান্নাত রাজকে কল করে ডাকে ভার্সিটি, কারণ জান্নাত দেশ ছেড়ে চলে যাবে। তাই রাজের সঙ্গে একবার দেখা করে যেতে চায়। এর জন্য রাজ জান্নাতের ভার্সিটি আসে। রাজ এসে জান্নাতের সঙ্গে দেখা করে যখন চলে যাবে, তখন জান্নাতের চোখে কিছু যেন পড়ে, আর তখনই জান্নাত রাজকে বলে সেটা দেখতে। রাজ কাছে এসে জান্নাতের চোখ দেখছিল। তখনই ইরা আসে দরজার কাছে, আর ইরা মনে করে রাজ জান্নাতকে কিস করছে। এটা একটা দেখে শক। চোখে দেখার শেষে রাজ যখন সোজা হয়, দেখতে পাই ইরা দাঁড়িয়ে আছে। ইরা চোখে মুখে রাগে লাল হয়ে গেছে। রাজ ইরাকে বলে, আরে ইরা ম্যাম, আপনি এখানে? রাজ ইরার কাছে যায়। ইরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজের দিকে। ইরা রাজের গালে একটা চড় মেরে দিল। রেগে বলে, ছি রাজ, তোকে আমি ভালো মনে করেছিলাম। আমি জানতাম তুই রাজ গ্রুপ অফ কোম্পানির মালিক। সেদিন রেস্টুরেন্ট থেকে চলে আসার পর আমি আমার পার্টস ভুলে যাই। সেটা আনতে আমি সেখানে আবার ফিরে যাই। গিয়ে তখন সব কথা শুনি। আমি ভুল ছিলাম। তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি জানতাম, আর আমিও ভালোবাসি। এতদিন ইচ্ছে করে তোমার সাথে এমন করেছি, কিন্তু তুমি আজ আমার সামনে আমার টিচারকে কিস করলে। কখনো ভাবতে পারিনি তুমি এইভাবে ঠকাবে। আরে এসব কি বলছেন আপনি? আমি কোনো রাজ না, আসল রাজ না। আর আপনি ভালোবাসেন আমাকে, মজা করেন আমার সাথে। এতদিন বাসলেন না, যখন জানলেন আমি বড়লোক, টাকা আছে, তখনই ছুটে আসলেন আমার কাছে। এর আগে সব ঢং ছিল। আপনি আসলে আমাকে নয়, আমার টাকাকে চিনেছেন। আমি আপনাকে ভালোবাসি নিঃস্বার্থভাবে, আর আপনি সেটা কখনো বোঝেননি। এখন আবার ভুলটাও বোঝেন। দারুণ তো। আপনার ভালোবাসাতেই তো অনেক বড় সমস্যা আছে। এভাবে বলতে পারলে রাজ তুমি? হ্যাঁ, আমি মানছি আমি দোষ করেছি, তাই বলে এইভাবে টাকার কথা শোনালে? বেশ, আজকের পর থেকে আমি কখনো তোমার সামনে আসবো না। ঠিক আছে, ওই শুনে রাখুন, আমার জাস্ট বন্ধু জান্নাত, তার চোখে কিছু পড়েছিল, তাই সেটা ঠিক করে দিচ্ছিলাম। সব সময় নিজের মতো ভেবেছেন, আমি আসলে ভুল ছিলাম। ভুল মানুষকে ভালোবেসেছি, যা আপনি যোগ্য নন। ইরা কেঁদে ফেলে রাজের এমন কথা শুনে। ইরা সেখানে দাঁড়ালো না, সে দৌড়ে চলে যায় সেখান থেকে। রাজ চুপচাপ দাঁড়িয়ে আছে। জান্নাত আসে রাজের পাশে। এ কি করলি? ইরা তো এখন তোকে বোঝে, তাহলে তাকে ফিরিয়ে দিলি কেন? জান্নাত, ইরা আমাকে ভালোবাসে, সেটা অসময়ে এসে প্রকাশ করে। ওর ভালোবাসাটা এখন প্রয়োজন নেই আমার। থাকো তো, গেলাম আমি। রাজও চলে যায় সেখান থেকে। এরা মন খারাপ করে বাড়িতে আসে, দেখতে পায় সবকিছু ঠিক আছে। তার বাবা অনেক খুশি, তার কোম্পানি ঠিক হয়ে গেছে। কিন্তু তার বাবা খুঁজে বেড়াচ্ছে এই রাজটাকে, তার পরিচয় কি। আজ বিকেলে রাজ এসেছে নবীর সাহেবের বাড়িতে। নবীর সাহেব খুশিতে একটা পার্টি দিয়েছে। রাজ এক কোণায় দাঁড়িয়ে আছে।
রিয়া আশেপাশে আরো কিছু মেয়েরাও আসে। তারা রাজকে চেনে, কারণ রাজের ছবি এখন অনেক জায়গাতে ছড়িয়ে গেছে। রাজকে দেখে একটা মেয়ে বলে ওঠে, হ্যালো রাজ স্যার, আপনাকে আমি চিনি, আমার সাথে কি ড্যান্স করবেন? ড্যান্স? না, আমি পারি না। কেন সে ডান্স করবে? আর কাউকে পাচ্ছ না? যাও এখান থেকে, কারোর সাথে ডান্স করবে না। আর এই যে রাজ, তুমি কেন এই পার্টিতে? তোকে সেজে গুজে কে আসতে বলেছে? ছোট লোকের মতো করে আসবি? খুব শখ না এভাবে সেজে এসে মেয়েদের সাথে ফ্লার্ট করার? হুট করে ইরা এসে এতগুলো কথা বলে আবার চলে যায়। রাজ আর রিয়া দুজনেই বোকার মতো দাঁড়িয়ে থাকে। এটা কি হলো? রিয়া বলে, ইউটিউবে গিয়ে মিঠুন স্টোরি লিখে সার্চ দিলেই আমাদের মিঠুন স্টোরি চ্যানেলটি পেয়ে যাবেন, কারণ এখানে আমরা আশিক প্রিয়াঙ্কার কণ্ঠে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তাই আশিক প্রিয়াঙ্কার কণ্ঠে গল্প শুনতে ইউটিউবে গিয়ে সার্চ দিন মিঠুন স্টোরি লিখে, পেয়ে যাবেন অসংখ্য নতুন নতুন গল্প। ধন্যবাদ সবাইকে। কি ব্যাপার, ইরা আজ তোর সাথে এমন ব্যবহার করলো কেন? ইরা জানে আমি কে, আর জানার পর সে বলেছে আমাকে ভালোবাসে, আর আমি না করে দেই। চেয়েছিলাম আমাকে সে ড্রাইভার হিসেবে ভালোবাসুক, কিন্তু ওর কাছে তো সবসময় ছোট লোকই থাকি। ও এই ব্যাপার, কোনো হেল্প লাগবে? আপাতত না, থাক, আমি বের হব এখন, ভালো লাগছে না। কথাটা বলে রাজ বের হয়। নবী সাহেব তাকে দূর থেকে দেখে। তিনি রাজের দিকে এগিয়ে যেতে চান, কিন্তু রাজ তার আগে দ্রুত বেরিয়ে যায়। নবী সাহেব বুঝতে পারে না রাজ কেন এমন করে। সন্ধ্যা পেরিয়ে রাত নামে। রবি সাহেব পাটির মাঝখানে দাঁড়িয়ে সবার সঙ্গে কথা বলছিল, এবং তার মনে পড়ে আছে রাজের দিকে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। অপর প্রান্তের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। নবীর সাহেব, আপনাকে অভিনন্দন। আপনি জানেন কি হয়েছে? আমাদের দেশের বড় একটা প্রজেক্টের দায়িত্ব এখন আপনার কোম্পানি পাচ্ছে। রাজ স্যার নিজে আপনার নাম রেকমেন্ড করেছেন। রাজ? কোন রাজ? গ্রুপ অফ কোম্পানির মালিক রাজ স্যার। আশ্চর্য, আপনি তার পরিচয় তো হয়েও জানেন না। তিনি তো আপনার জন্য কত বড় উপকার করলেন। হ্যাঁ, আসলে আমি তাকে খুব ভালোভাবে জানি না। ধন্যবাদ আপনাকে। নবী সাহেব ফোনটা রেখে দিল। তার মাথা ঘুরছে। এই রাজই তার ড্রাইভার রাজ। সব এতদিন এত বড় সত্যিটা কেন লুকিয়ে রাখলো? আর কেনই বা তার জন্য এত কিছু করছে? সে ইরাকে খুঁজতে যায়। এদিকে ইরা তার রুমে বসে কাঁদছে। রাজের বলা কথাগুলো তাকে আঘাত করেছে। সে অনুশোচনায় ভুগছে। যখন তার কাছে রাজ কেবলই একজন ড্রাইভার ছিল, তখন সে তাকে সম্মান করেনি। আর যখন রাজের আসল পরিচয় জানে, তখন তার ভালোবাসার মূল্য রাজ দিল না। ইরা বুঝতে পারে ভুল মানুষকে কষ্ট দিয়েছে সে। রাজ তখন তার দামি গাড়িতে করে শহরের রাস্তা ঘুরছে। তার মনে কোনো শান্তি নেই। সে সত্যি ইরাকে ভালোবাসে, তো ভালোবাসার আগে সম্মানটা জরুরি। ইরা রাজকে তার অবস্থানের জন্য ভালোবাসুক, এটা রাজ চায়নি। তার ফোন বেজে ওঠে। রিয়া কল করেছে। কি রে, কোথায় তুই? বাইরে। কি হয়েছে? তোর জন্য একটা দারুণ খবর আছে। কাল সকালে নবী সাহেব তোর কাছে আসছে। তিনি তোর আসল পরিচয় জানতে পেরেছে। কি বলিস? হ্যাঁ, কাল সকালে প্রস্তুত থাকিস। রাজ ফোন কেটে দিল। সে মনে মনে কিছুটা খুশি। অপরদিকে ইরার ফোন বেজে ওঠে। তাকে দেখে জীবন কল করেছে। জীবন তার এক্স। হঠাৎ করে তাকে এত রাতে কল করে কেন করবে? সে রিসিভ করে। হ্যালো ইরা, তোর সাথে আমার কিছু কথা আছে, একটু দেখা করবে? আমি তোমার বাড়ির পিছনে দাঁড়িয়ে আছি। এখন তুমি কেন ফোন করেছো? যখন ছেড়ে গিয়েছিলে তখন ঠং মনে ছিল না? কল করবি না তুই? রাজের বিষয়ে কথা আছে, আসো সব বলছি। কথা বলাতে ইরা আর দাঁড়ালো না। সে দ্রুত বের হয়ে আসে বাইরে। দেখে জীবন গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ইরা বাইরে আসে, দেখতে পায় জীবন দাঁড়িয়ে আছে। ইরা জীবনের কাছে আসতেই জীবন ইরাকে জড়িয়ে ধরে। ইরা তাড়াতাড়ি জীবনের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। জীবনের গেলে কোষ একটা চড় মেরে বলল, তোর এত বড় সাহস? তুই আমাকে জড়িয়ে ধরেছিস? দূরে যা আমার থেকে। যখন আমি ভালোবেসেছিলাম তখন কোথায় ছিল তোর এত নাটক? এখন আমার সাথে মজা নিস? যার স্বর। জীবন গালে হাত দিয়ে মুচকি হাসতে থাকে। হঠাৎ ইরা অনুভব করে তার পিছনে কেউ এসেছে। ইরা ঘুরে তাকায়, দেখে তিনজন ছেলে দাঁড়িয়ে আছে। ইরা ভয় পায় তাদের দেখে। সে দৌড়ে চলে আসার জন্য পা বাড়াতেই জীবন পেছন থেকে একটা হকি স্টিক দিয়ে ইরার মাথায় বাড়ি মারে। ইরা ধপ করে রাস্তার উপর পড়ে যায়। মাথা ফেটে ইরার রক্ত বেরোতে শুরু করে। ছেলে তিনজন এসে ইরার হাত পা বেঁধে নেয়। মাথায় কাপড় বেঁধে মুখ বেঁধে তাকে গাড়িতে তোলে। ততক্ষণে ইরা জ্ঞান হারিয়েছে, কেবল রক্ত পড়ছে ছপটপ করে। ইরার আর কিছুই মনে নেই। নবী সাহেব তার মেয়েকে পুরো বাড়ি খোঁজা চলেছেন, কিন্তু ইরা কোথাও নেই। তার বন্ধুদের সবার কাছে ফোনও করেছেন তিনি, কিন্তু ইরাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। রিয়া আর নবী সাহেব ইরাকে খোঁজার জন্য বের হলো। হঠাৎ নবী সাহেব বলে, আচ্ছা, ইরা হুট করে কোথায় চলে গেল? তাকে তো রুমে দেখছিলাম। জানি না আঙ্কেল, আমি শুধু দেখলাম ওর একটা ফোন আসে, তারপর সে বেরিয়ে যায়। আচ্ছা, ইরা কি রাজের সাথে দেখা করতে গেল? জানি না, কল করেন তো তাকে। রিয়ার কথাতে নবী সাহেব রাজকে কল করে। রাজ প্রথমে রিসিভ করে না, কিন্তু পরক্ষণে রিসিভ করে। রাজকে বলে, বাবা রাজ, ইরা কি তোমার সাথে বের হয়েছে? গাড়ি তো দেখলাম বাড়িতে আছে। ইরা নেই, সে কি একা গেছে? না তো আঙ্কেল, ইরা তো আমার কাছে আসেনি।
তার সাথে তো দেখাও হয়নি। ইরা কোথায়? জানি না বাবা, ইরাকে না হঠাৎ খুঁজে পাচ্ছি না, 2 ঘন্টা হলো, তার ফোনটাও অফ। কই যে গেল মেয়েটা? আচ্ছা আঙ্কেল, বাড়িতে থাকুন, আমি আসছি, ঘাবড়াবেন না। রাজ কথাটা বলে কলটা কেটে দেয়। ইরার হঠাৎ কি হলো? প্রায় 1 ঘন্টা পর রাজ আসে রবির সাহেবের বাড়িতে। লোকটা কেঁদে কেঁদে শেষ। রাত হয়ে গেছে অথচ তার মেয়ের কোনো খবর নেই। মাথা যেন তার কাজই করছে না। রাজ আসতেই নবীর সাহেব রাজকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, সে কোথায় গেল? আমি তো কিছু করি না বাবা, যা সে রাগ করবে। তোমার সাথে কিছু হয়েছে? না তো আঙ্কেল, আপনি টেনশন করবেন না, বসুন। ও হ্যাঁ, রাজ, তুমি কি রাজ গ্রুপ অফ কোম্পানির মালিক, তাই না? থাক আঙ্কেল এসব কথা, আমরা না হয় পরে এটা নিয়ে আলোচনা করব। না, আগে এটা জানতে হবে, বলো সত্যটা। রাজ সোফাতে বসে, বাইরে তার গার্ডরা দাঁড়িয়ে আছে। রাজ জোরে একটা শ্বাস নিয়ে বলে, হ্যাঁ আঙ্কেল, আমার কোম্পানি ওটা। আমি দেশের টপ বিজনেসম্যানদের ভিতরে একজন। কি? এত বড় মানুষ হয়ে তোমাকে আমি ড্রাইভারের কাজ দিই? আমাকে মাফ করে। আরে আঙ্কেল এসব কথা কেন বলছেন? আমি নিজেই এসেছি এখানে, কারণ ইরাকে আমি ভালোবেসেছিলাম, তাকে পাওয়ার জন্য এখানে এসেছি। তবে ইরা আমাকে কখনো বোঝে না। বুঝতে পারি বাবা, সে তোমাকে অপমান করেছে। চিন্তা করো না, ইরা ফিরে আসুক, আমি নিজে তোমার সাথে ইরার বিয়ের ব্যবস্থা করব, কথা দিলাম। সেসব দরকার হবে না, আমি দ্রুত চলে যাব এখান থেকে। ঠিক তখনই রাজের ফোনে ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। রাজ রিসিভ করে। ওপাশ থেকে শাকিল বলে, হ্যালো বেরাদার, কি অবস্থা? বহুদিন পর কল করলাম, চিনতে পারছো? এ শাকিল, জয় আহমেদের ছেলে। শালা তা কি মনে করে? শুনলাম বিদেশ থেকে এই কোম্পানির 200 কোটি টাকার একটা প্রজেক্ট পাস হতে যাচ্ছে তোমার নামে। ডিলটার অর্ধেক হিসেব আমার চাই, বলতে পারো পার্টনার হতে চাই। কেন রে, তোকে কেন পার্টনার করব? আমার টাকার অভাব পড়েছে নাকি? নো নো, অভাব নয়, বরং মনের ভিতরে ভালোবাসা জমেছে। সোজা কথা বল, কি চাস? ডিলটা চাই। দিব না। হা হা হা, ব্রাদার লস করলা কিন্তু। আচ্ছা ছাড়ো, তোমাকে একটা অফার দেই। যদি তুমি ডিলটা ছেড়ে দাও, নবীর সাহেবের মেয়ে ইরাকে ফেরত পাবে, তার সাথে তোমাকেও আসতে হবে আমার কাছে। ও, ইরা তাহলে তোর কাছে? খেলাটা পার্সোনালি নিয়ে নিলি, ভালো করেছিস। ভাবছিলাম তোর সাথে দেখা হবে না, বেঁচে থাকবি, কিন্তু এখন যে মরতে হবে তোকে। হা 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 হা, বহুত হয়েছে। পেপারস আর তুমি নিজে চলে আসো, ইরাকে ফেরত পাবে। ঠিকানা সেন্ড করেছি, একে আসলে ভালো হয়। কথাটা বলেই শাকিল ফোনটা কেটে দেয়। রাজ কোমর থেকে পিস্তলটা বের করে তারপর উঠে দাঁড়িয়ে বলে, আঙ্কেল চিন্তা করবেন না, ইরা কোথায় আছে জানি, তাকে ফেরত আনতে যাচ্ছি। আমার আরও একটা পরিচয় আছে, সেটা হলো আমি লন্ডনের মাফিয়া, তাই আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না, অপেক্ষা করুন। কথাটা বলেই রাজ দ্রুত বেরিয়ে যায়। নবী সাহেব যেন স্বস্তি পেলেন। রাজকে ভরসা সে করতেই পারে, তার বাড়ির ড্রাইভার সে এত বড় ক্ষমতার অধিকারী, সেটা জেনে তিনি অবাক হয়েছে। তবে তার মনে এখন একটাই চিন্তা, তার মেয়ে যেন নিরাপদভাবে ফিরে আসে। রাজ তার গাড়িতে উঠে, তার চোখে দুইটা এখন স্থির, গাড়ির গতির বাইরে দিল সে। শাকিলকে সে বহু আগে থেকেই চেনে, লন্ডনের ব্যবসায়িক প্রতিবন্ধী সে। বাংলাদেশে এসেও শাকিল তাকে ছাড়ছে না, আর এখন তার ভালোবাসার মানুষকে তুলে নিয়ে গেছে। রাজের মাথায় এখন কেবল প্রতিশোধের আগুন জ্বলছে। আজ তার মোবাইল ফোনে মিরাজকে কল করে। মিরাজ, আমি যা বলছি দ্রুত কর, আমার কয়েকটা বিশ্বস্ত লোককে রেডি রাখ, আমি লোকেশন দিচ্ছি, তারা যেন আমার পেছনে ব্যাকআপ হিসেবে আসে, তবে যেন কেউ শাকিলের লোকজনের নজরে না আসে। ওকে স্যার, আপনি সাবধানে থাকবেন। রাজ কল কেটে দেয়। তার হাতে পিস্তলটা শক্ত করে ধরা, তার চোখে এখন কোনো প্রেমের ছাপ নেই, কেবল একজন কঠোর মাফিয়ার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। গাড়ি চালাতে চালাতে রাজ ভাবে এটাকে ভুল বুঝেছে, তাকে তার ভালোবাসা বোঝেনি। তো আজ এরা জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়েছে। হয়তো এই ঘটনায় এরাকে বোঝাবে যে রাজের ভালোবাসা কতটা গভীর। তবে তার আগে শাকিল উচিত শিক্ষা দিতে হবে। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালো রাজ। একটি ঘন বড় জঙ্গল পেরিয়ে শুনশান নিরাপত্তায় একটি পাহাড়। গাড়ি থেকে নামে রাজ। পকেটে তার ফোনের আলোয় শাকিলের পাঠানো মেসেজের লোকেশন দেখে। তার পরনে এখন আর ড্রাইভারের পোশাক নেই, বরং একটা কালো শার্ট আর প্যান্ট পরা। রাজের শরীরের প্রতিটি ভাঁজে যেন এখন বিপদ লুকিয়ে আছে। রাজ সাধারণভাবে জঙ্গলের গা ঘেঁষে পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকে। খুব সাবধানে সে হাঁটছে। চারপাশে নিস্তব্ধতা। সে জানে শাকিল ফাঁদ পেতে রেখেছে। রাজ নিজেকে প্রস্তুত করে, এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় লড়াই। এদিকে তার সাম্রাজ্য, আরেকদিকে তার ভালোবাসা।
রাজ হেঁটে চলে। একটু পর দেখে একটা টিলার উপরে দড়ি দিয়ে বেঁধে রেখেছে ইরাকে, আর ইরা ঝুলে আছে খাদের সাথে। তার মাথায় ব্যান্ডেজ, কাছে দাঁড়িয়ে আছে শাকিল এবং তারই সহকারীরা। ওয়েলকাম মিস্টার রাজ, এসেই পড়লে। শাকিল কথাটা বলে হাসতে থাকে। রাজকে দেখে তার চোখ জ্বলে ওঠে। রাস্তার পিস্তল শাকিলের দিকে তাক করে। ইরাকে ছেড়ে দে শাকিল। ছেড়ে দেব এত সহজে? আগে আমার ডিলটা দিবি তো? রাজ বুঝতে পারে শাকিল শুধু ডিল নয়, তার জীবনও চায়। তোর ডিল দরকার? ঠিক আছে, ডিল পাবি, তবে আগে ইরাকে মুক্ত কর। হা 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 হা, বিশ্বাস করি না, আগে পেপারস। রাজ একটা নিঃশ্বাস নিল। সে জানে এখন তাকে কি করতে হবে। ইরার জ্ঞান ফেরে। সে দেখতে পায় পাহাড়ের কিনারে সে ঝুলে আছে, হাত পা দড়ি দিয়ে বাঁধা। সে শব্দ করে। জীবন এসে তার মুখ থেকে কাপড় সরিয়ে দেয়। ইরা চিৎকার করে ওঠে, জীবন, তুই আমার সাথে এমনটা করতে পারলি? আমাকে তুলে এনেছিস কেন? কি ক্ষতি করেছি তোর? আহা, শোনো, এত লাফালে হবে? দাড়ি ছিঁড়ে গেলে নিচে পড়ে মরবি। এদিকে তাকাও একটু। ছেড়ে দে, আমি বাড়ি যাব। ছেড়ে দিলে শোনা তুমি উপরে যাবে। তার আগে শোনো, সেদিন যে বেকআপ করি রাজের জন্য, তোদের বাড়িতে যে ড্রাইভার থাকে সে কে জানিস? এ লন্ডনের মাফিয়া ও বিজনেসম্যান। সে তোকে ভালোবাসে, এখানে এসেছে তোর জন্য। আমাকে সে ডিল থেকে বাদ দিয়ে দিয়েছিল। আমি তোকে ছেড়ে দিই, কিন্তু শালা মনে শান্তি পাইছিলাম না। শাকিলের সাথে পরিচয় হয়, তার সাথে মিলে রাজের দুর্বলতাকে তুলে এনেছি। এবার রাজ আসবে আর তাকে সোজা উপরে পাঠাবো আমরা। এটা শুনে ইরা শকড। এতদিন সে সত্যি যাকে ছোট লোক ভাবতো, সে আসলে একজন বড় লোক। তাকে কি অপমানটাই না সে করেছে। রাজের জন্য সে অনুতপ্ত ফিল করে। রাজকে বাঁচানোর জন্য বলে, প্লিজ রাজকে মেরো না, আমাকে মেরে ফেলো। আহারে, দরদ উপসে পড়ছে নাকি? ভাই, দুটোকেই মারবো তো? হ্যাঁ, অবশ্যই। কেন রে, ডিলটাই তো এটা হবে না? সবাই চমকে ওঠে। তাকিয়ে দেখে রাজ এসেছে। ইরাকে ওরা পাহাড়ের চূড়ায় আটকে রেখেছে পা ঝুলিয়ে। ইরা রাজকে দেখে জোরে জোরে বলতে থাকে, রাজ চলে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে। এখানে ওরা তোমাকে মারার জন্য ডেকেছে, প্লিজ চলে যাও। মরতে তো আসি, আমি যাকে ভালোবাসি প্রয়োজনে তার অপমান পাই। এই জীবন রেখে আর কি হবে বলো? মরে যেতে চাই আমিও। রাখ তোদের প্রেমের কথা। ছেলেরা কোথায়? দুটো ছেলে রাজের দিকে এগিয়ে যায়। রাজের হাত থেকে ব্রিফকেস নিয়ে আসে শাকিলের কাছে। শাকিল সব পেপারস দেখে বলে, আরে বাহ রাজ, আজ কোনো চালাকি করলি না কেন? ওহ, বুঝেছি, তোর দুর্বলতা এখানে বলে তুই ভাবছিস সব ঠিকভাবে হবে। না রে, মেরে ফেলবো সবাইকে। কথাটা বলেই পেছন থেকে তিনজন ছেলে এসে রাজকে স্ট্রিক দিয়ে মারতে থাকে। অনেক মারে রাজকে। রাজ পড়ে যায়। শাকিল এসে রাজের হাতে ছুরি ঢুকিয়ে দিয়ে হাসতে থাকে। কি রে, খেলা তো জমলো না। পিছন থেকে মারলি কেন? আমার ইচ্ছে, আমার বাবাকে এমন জায়গাতে মেরেছিলি মনে আছে? তোকেও মারবো। রাজকে মেরো না, তাকে ছেড়ে দাও, আমাকে মারো। রাজ ওঠো, চলে যাও তুমি। তোমাকে ভালোবাসি রাজ, তুমি মরো না। ওই জীবন মালটাকে মেরে ফেলতো, বেশি চিল্লাচ্ছে। শাকিলের কথা শুনে জীবন ছুরি নিয়ে আসে। ইরার দড়ি কাটতে শুরু করে। আর একটুখানি বাকি। ইরা ভয়ে চিৎকার দিয়ে ওঠে। রাজ আর দেরি করে না।